মৃত্যুর আগে খলিফা মামুনের ওসিয়ত ছিল যেভাবে হোক বিদ্রোহী বাবা খুররেমাকে শায়েস্তা করতে হবে। মামুন নিজে বহু বছর চেষ্টা করেছেন বাবাকে দমন করতে, কিন্তু তিনি সফল হননি, বরং হারিয়েছেন নিজের বিখ্যাত সেনাপতিদের অনেককেই। পরবর্তী খলিফা মোতাসিম বিল্লাহ শাসন ক্ষমতা পেয়েই বাবাকের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করতে থাকেন। 222 হিজরির দিকে বাবা কোণঠাসা হয়ে যায়। সে রোমান সম্রাট তোফাইল বিন মিখাইলকে পত্র লিখে আব্বাসী সাম্রাজ্য হামলার আহ্বান জানায়। বাবাকের পত্রের ভাষ্য ছিল, খলিফার বাহিনী এখন আমাকে নিয়ে ব্যস্ত, এই সুযোগ কাজে লাগিয়ে আপনি আব্বাসীদের এলাকায় হামলা করে তা দখল করে নিন। তোফাইল বিন মিখাইল এই সুযোগ কাজে লাগিয়ে জিবাত্রা শহরে হামলা করে। এ সময় তোফাইলের বাহিনীর সেনা সংখ্যা ছিল প্রায় 1 লাখ। এই বাহিনী জিবাত্রা শহরে প্রচণ্ড লুটপাট ও হত্যাযজ্ঞ চালায়। তারা অনেক মুসলমানকে বন্দী করে নাক কান কেটে দেয়। প্রায় 1000 মুসলমান মহিলাকে বন্দী করে নিয়ে যায়। বন্দী মহিলাদের মধ্যে একজন হাশিমি মহিলাও ছিলেন। তাকে বন্দী করার সময় তিনি হাই মুতাসিম, হাই মুতাসিম বলে চিৎকার করেন। রোমানরা ফিরে যায়। এদিকে বাবাকের পতন ঘটে। তাকে বন্দী করে সামারা এনে হত্যা করা হয়। 2023 হিজরিতে খলিফা মুতাসিম সামারা শহরে অবস্থান করছিলেন। বাবাককে হত্যার কয়েকদিন পরেই তার কাছে জিবাত্রার পতনের সংবাদ পৌঁছে। একই সঙ্গে তাকে সেই হাশেমি নারীর চিৎকারের কথাও বলা হয়। এই কথা শুনে মুতাসিম বিল্লাহ লাব্বাইক লাব্বাইক বলে সিংহাসন থেকে দাঁড়িয়ে যান। তিনি তখনই যুদ্ধের প্রস্তুতি ঘোষণা দেন। দ্রুত তিনি আলেম ও আমিরদেরকে ডেকে পাঠান। বাগদাদের কাজী আব্দুর রহমান বিন ইসাকও উপস্থিত হন। খলিফা সবার সামনে নিজের সম্পদের তালিকা করেন। সম্পদ 3 ভাগ করে 1 ভাগ সন্তানদের জন্য, আরেক ভাগ খাদেমদের জন্য এবং অপর ভাগ ওয়াকফ করে দেন। কাগজপত্র লিখে ফেলা হয়। খলিফা যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেন। খলিফা এমন এক বাহিনী প্রস্তুত করেন যা ইতিপূর্বে আর কেউ করতে সক্ষম হয়নি। বাহিনীর সাথে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও জিনিসপত্র নেওয়া হয়। এত বেশি সরঞ্জাম নেওয়া হয় যে যার কথা ইতিপূর্বে কেউ শোনেনি। এই বাহিনী তজলা নদীর পশ্চিম প্রান্ত থেকে যাত্রা শুরু করে। বাহিনীর সেনাপতি ছিলেন উজাইফ বিন আনবাসা, জাফর ইবনু দিনার ও আফশিন। এই বাহিনী ঝড়ের বেগে জিবাত্রা শহরে উপস্থিত হয়। ততদিনে রোমানরা সেই এলাকা ত্যাগ করেছে। খলিফা রাগে ফুঁসছিলেন। তিনি সভাসদদের জিজ্ঞাসা করলেন, রোমানদের সবচেয়ে সমৃদ্ধ ও সুরক্ষিত শহর কোনটি? সবাই বলল, রোমানদের কাছে সবচেয়ে সম্মানিত ও সুরক্ষিত শহর হলো আম্বরিয়া। এই শহর তাদের কাছে কনস্টান্টিনোপলের চাইতেও সম্মানিত। ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানরা কখনো এই শহর নিজেদের আয়ত্তে নিতে পারেনি। আমাদের পরবর্তী গন্তব্য আম্বরিয়া। এই শহরকে আমরা দখল করব। দৃঢ় কণ্ঠে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন খলিফা মুতাসিম বিল্লাহ। মুসলিম বাহিনী চলল আম্বরিয়ার উদ্দেশ্যে। আম্বরিয়ার বর্তমান নাম আমরিয়াম। এটি তুরস্কের ফ্রিজিয়া অঞ্চলে অবস্থিত। মুসলিম বাহিনী পৌঁছে গেল রোমানদের সীমান্তে। শালুকিয়া নামক স্থানে পৌঁছেই শিন নদীর তীরে শিবির স্থাপন করল তারা। এখানে একদিন অবস্থান করে মুসলিম বাহিনী আবারও রওনা দিল। শাবানের 25 তারিখে রোমানদের হাত থেকে আনকারা শহর জয় করে। এখানে খলিফা বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন। বাম বাহিনীর নেতৃত্ব দেন আশনাসকে। আফশিন ছিলেন ডান বাহিনীর নেতৃত্বে। খলিফা নিজে থাকেন মধ্যবর্তী বাহিনীতে।
এই 3 বাহিনী রওনা হয় আম্বরিয়ার দিকে। প্রতিটি বাহিনী একে অপরের দিক থেকে 2 ক্রোশ দূরত্ব বজায় রেখেছিল। সবার উপর আদেশ ছিল আনকারা থেকে আম্বরিয়ার মধ্যবর্তী সকল এলাকা নিজেদের দখলে নিতে হবে। এই 3 বাহিনীর মধ্যে আফশিনের বাহিনী প্রথম আম্বরিয়া পৌঁছায়। এরপর খলিফা ও আশনাসের বাহিনী পৌঁছায়। রোমানরা শহরের ফটক বন্ধ করে দেয়। মুসলমানরা শহর অবরোধ করেন। দিনটি ছিল রমজানের 6 তারিখ। অবরোধ চলতে থাকে। এ সময় শহরের একজন বাসিন্দা মুসলিম শিবিরে চলে আসেন। এই লোকটি আগে মুসলিম ছিলেন, পরে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে যান। সে মুসলিম সেনাপতিকে জানায় শহরের প্রতিরক্ষা প্রাচীরের একাংশ বন্যার কারণে দুর্বল হয়ে গিয়েছে। সেখানে হামলা করলে সহজেই প্রাচীর ভেঙে ফেলা যাবে। খলিফা আদেশ দেন প্রাচীরের সেদিকে মিনজানিক স্থাপন করার জন্য। এরপর প্রাচীরের সেই অংশে একটানা পাথর নিক্ষেপ চলতে থাকবে। এ সময় শহরবাসী রোমান সম্রাটের কাছে সাহায্য চেয়ে 2 জন দূত প্রেরণ করেন। তারা দুজনই মুসলিম বাহিনীর হাতে বন্দী হয় এবং দুজনেই পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এদিকে খলিফার নির্দেশে পাথর নিক্ষেপ জোরদার করা হয়। একদিন বিকট শব্দে প্রাচীরের একাংশ ধসে পড়ে। প্রাচীরের একাংশ ধসে যাওয়ার পর মুসলিম বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ ছিল প্রাচীরের বাইরের পারিখা পার হওয়া। পারিখা বেশ গভীর ও প্রশস্ত ছিল। এই সমস্যা সমাধানের জন্য খলিফা একটি পদ্ধতি অবলম্বন করলেন। মুসলিম বাহিনীর রসদ হিসেবে প্রচুর ভেড়া নিয়ে এসেছিল। খলিফার আদেশে সবগুলো ভেড়া জবাই করে গোশত সংরক্ষণ করা হয়। এরপর ভেড়ার চামড়ার ভেতরে মাটি ঢুকিয়ে চামড়ার সেলাই করে ফেলা হয়। এরপর মাটি ভর্তি চামড়াগুলোকে পারিখায় ফেলা হয়। পারিখার কিছু অংশ ভরাট হয়ে গেলে মুসলিম সেনাদের চলার পথ হয়ে যায়। পরদিন মুসলিম সেনারা এই পথে শহরে প্রবেশের চেষ্টা চালায়। শহরবাসী তীর নিক্ষেপ করে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। সারাদিন প্রচণ্ড লড়াই হয়। দুপক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছিল। যুদ্ধে কোনো পক্ষই সুবিধা করতে পারছিল না। যুদ্ধের 3য় দিনে মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে। অল্প সময়ে পুরো শহর তাদের দখলে চলে আসে। খলিফার আদেশে পাইকারি হারে রোমান সেনাদের হত্যা করা হয়। একজন মুসলমান সেনা 5 থেকে 6 জন রোমান সেনাকে বকরির মতো বেঁধে নিয়ে যাচ্ছিল। প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের হাতে আসে। খলিফার আদেশ ছিল যা বহন করা যাবে শুধুমাত্র তাই সাথে নিতে হবে, আর বাকি সব জ্বালিয়ে দিতে হবে। এমনকি রোমানদের অস্ত্রশস্ত্র জ্বালিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত, সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন। ধন্যবাদ।